আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যদি ভারতে যাচ্ছেনই, তাহলে তিনি কেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জিজ্ঞেস করে আসছেন না যে ভারত কেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না সাজা কার্যকর করবার জন্য? এখন অজিত দোভালকে সে প্রশ্ন খলিলুর রহমান করবেন কিনা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকরা যখন এ প্রশ্ন করেছিলেন, তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন খলিলুর রহমানের এজেন্ডায় কি আছে সে বিষয়ে তিনি জানেন না। খলিলুর রহমানের এজেন্ডায় কি আছে শুধু যে সে বিষয়টা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজানা তাই নয়, এমনকি তিনি ঠিক কেন একদিন এগিয়ে দুদিন আগে সম্মেলনের দুদিন আগে গিয়ে ওখানে উপস্থিত হলেন, সে প্রশ্ন ওঠা এখন খুব স্বাভাবিক। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরের দিনই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত ছুটে গেছেন। খলিলুর রহমানের অজিত দোভালের আমন্ত্রণে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে বৃহস্পতিবার মানে 20 তারিখ নভেম্বরের একটা সিকিউরিটি কনক্লেভ বা আঞ্চলিক নিরাপত্তা কনক্লেভে বা বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল এবং সেই জন্য তার ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে পৌঁছানোর কথা বা দিল্লি রওনা হওয়ার কথা ছিল বুধবার। অথচ তিনি মঙ্গলবারই 7 তাড়াতাড়ি একদিন এগিয়ে নিয়ে সফরটিকে গিয়ে উপস্থিত হয়েছেন দিল্লিতে। প্রথম আলো এই খবর জানিয়েছে। এখন কি কারণে দিল্লিতে এতটা তাড়াহুড়ো করে খলিলুর রহমানের গিয়ে উপস্থিত হওয়া, সেই প্রশ্ন করতেই হয়, কারণ ভারত এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই খবরটি করে আসছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যে অজিত দোভালের আমন্ত্রণে কিনা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন। অজিত দোভালই বা কেন তাকে এমন একটা সময়ে, যখন ভারত আর বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই সপ্তাহখানেক আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসকে সরাসরি বলেছেন যে তিনি যাতে মুখ সামলে কথা বলেন, না হলে দুদেশের সম্পর্কটা কিছুতেই ভালো রাখা যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অজিত দোভাল কেন আমন্ত্রণ জানালেন, সেটা নিয়ে নানা রকম বিশ্লেষণ এবং বিস্ময় এমনকি ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ করছে। কারণ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এটাও লিখছে যে ভারত সরকারের তরফে যেমন অজিত দোভাল আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমানকে, এমন কোনো কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তেমনি জানানো হয়নি যে সিকিউরিটি কনক্লেভটা বা আঞ্চলিক যে নিরাপত্তা জোটের বৈঠকে যোগ দিতে খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন সেই বৈঠকটির বিষয়েও। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের বিস্ময় হচ্ছে যে কিভাবে এবং কেন খলিলুর রহমান এই সময়ে দিল্লি যাচ্ছেন। আর এখন বিস্ময় তুঙ্গে গিয়ে ঠেকেছে যখন শেখ হাসিনার রায় হওয়ার পরের দিনই সফরকে একদিন এগিয়ে এনে খলিলুর রহমান বৈঠকের দুদিন আগে দিল্লি শহরে গিয়ে উপস্থিত হলেন। অজিত দোভাল এবং খলিলুর রহমানের এই কনক্লেভের বৈঠকের বা এই নিরাপত্তা জোটের বৈঠকের বাইরে একটা দ্বিপাক্ষিক বা দুজনের একটা একান্ত বৈঠক হতে পারে কিনা তা নিয়ে বাংলাদেশ এবং ভারতের সংবাদ মাধ্যমে একটা জোর আলাপ চলছে। তার কারণ হচ্ছে, মনে রাখতে হবে, এই অজিত দোভালের সমপর্যায়ে উঠে আসবার জন্যই কিন্তু খলিলুর রহমানকে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী মোদী আর প্রধান উপদেষ্টা ইউনূসের বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছিল। ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নানা সূত্রে সে সময়ই জানা গিয়েছিল যে ডক্টর ইউনূস 2024-এর আগস্টে ক্ষমতায় আসার পর বহু দফায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এপ্রিল মাসে যে একটা সৌজন্য সাক্ষাৎ করতে পেরেছিলেন, তার পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন, মানে দৌড়াদৌড়িটা এবং ভারতীয় কর্মকর্তাদের এ বিষয়ে কনভিন্স করার বা এতে রাজি করানোর মূল কাজটা করেছিলেন তখন ডক্টর ইউনূসের রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত খলিলুর রহমান। এমন কথাও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সূত্রে তখন বেরিয়ে এসেছিল। দুতরফেই হাসাহাসি হচ্ছিল যে মোদি ইউনূস বৈঠকের সময় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক মন্তব্য করবার পর খলিলুর রহমান মানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বদলে খলিলুর রহমান তার উত্তর দিতে গেলে অজিত দোভাল নাকি মিটিং এর মধ্যে বলে বসেন যে উনিকে, এবং তিনি যখন বলেন তিনি রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী, আসলে তো তিনি ডক্টর ইউনূসের সকল কাজের কাজী, মানে তাকে ডক্টর ইউনূস যখন যেই অ্যাসাইনমেন্টে যেই মানে যে কোনো রকম সমস্যা মেটাতে তাকে দায়িত্ব দিয়ে দেন, কখনো সেনাবাহিনী সামলানোর দায়িত্ব দেন, কখনো তাকে আমেরিকায় ট্যারিফ কমানোর দায়িত্ব দিয়ে পাঠান, যে আমেরিকা থেকে কি কিনলে কি ধরনের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করলে, গোপন চুক্তি করলে আমেরিকা ট্যারিফ কিছুটা কমিয়ে আনবে। আবার তিনি এই খলিলকেই দায়িত্ব দেন ভারতের সঙ্গে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যদি একটা বৈঠক করা যায়। কিন্তু অজিত দোভাল তখন প্রশ্ন করে বসেন যে এই ব্যক্তিকে, তিনি কেন তার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, তার কাউন্টার পার্ট কোথায়? তখন যখন তিনি বলেন আমি রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী, তখন নাকি অজিত দোভাল বলেন যে তিনি রেলেভেন্ট লোকের কাছ থেকে এ বিষয়ে উত্তর শুনতে চান। এইরকম একটা অপমানকর পরিস্থিতিতে পড়বার পর খলিলুর রহমানকে মোদি ইউনূস বৈঠক থেকে ফিরেই, মানে ব্যাংকক থেকে ফিরেই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে খলিলুর রহমানের একমাত্র স্বপ্ন এবং স্বাদ ছিল অজিত দোভালের সঙ্গে তার একটা বৈঠক অনুষ্ঠান। কারণ মনে রাখবেন, শুধুমাত্র যে মোদি ইউনূস বৈঠক তিনি ব্যবস্থা করেছিলেন তাই নয়, ডক্টর ইউনূসের এই সকল কাজের কাজই অত্যন্ত কামেল লোক, অত্যন্ত কার্যকরী একজন ব্যক্তি, এবং তিনি সে সময় বিমস্টেক সম্মেলনে, এমনকি নৈশভোজেও ডক্টর ইউনূস আর প্রধানমন্ত্রী মোদী যাতে পাশাপাশি বসতে পারেন সে ব্যবস্থাটা করেছিলেন। বিমস্টেক সম্মেলনের আয়োজকদের সঙ্গে নানা রকম, মানে তাদের নাকি একদম মানে জীবন এক রকমের অতিষ্ঠ করে ফেলে এই ব্যবস্থা করেছিলেন। আর ব্যবস্থা করেছিলেন নৈশভোজে যাতে অজিত দোভালের দুপাশে, এক পাশে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী লামিয়া মুর্শিদ, আর আরেক পাশে যাতে ডক্টর ইউনূসের এই সকল কাজের কাজী খলিলুর রহমান বসতে পারেন। এবং সেই বসতে পারার ছবিও, ইউনূস মোদী যে পাশাপাশি বসেছেন, মোদী তো একটা শব্দ উচ্চারণ করেন নাই সেই নৈশভোজে বসে ইউনূসের সঙ্গে, আর এই যে খলিলুর রহমান আর অজিত দোভাল বসতে পেরেছেন পাশাপাশি, এই ছবিগুলো এমনকি নৈশভোজ শুরু হতে না হতে বাংলাদেশে প্রেসে ছড়িয়ে দেওয়া হয়। অজিত দোভাল তাতেও খুব বিরক্ত হয়েছিলেন এবং ফিরে এসে খলিলুর রহমান বলে বসেন অজিত দোভাল আর তার মধ্যে নাকি মগ্ন আলাপ হয়েছে, তারা নাকি 1 ঘন্টা ধরে ওই নৈশভোজের অনানুষ্ঠানিক বৈঠকে আলাপেই মগ্ন হয়েছিলেন। এই কথা তিনি নাকি পরে তার আত্মজীবনীতে তুলে ধরবেন। কিন্তু অজিত দোভালের সঙ্গে আর যে সম্পর্কটা কোনোভাবে দানা বাঁধেনি তার প্রমাণ হচ্ছে এরপর মে মাস থেকে ভারত যখন ইচ্ছা মতো বাংলাদেশি সন্দেহে পুশিন শুরু করলো সারা বাংলাদেশের সীমান্ত ধরে, তখন থেকে খলিলুর রহমান বলে যাচ্ছেন ভারতের সাথে চ্যানেল তৈরির চেষ্টা হচ্ছে, চ্যানেল তৈরি করা গেলে তবে তারা ভারতকে জানাতে পারবেন যে ভারত যে পুশিন করছে বাংলাদেশি সন্দেহে যাকে তাকে, সেটা ঠিক হচ্ছে না। তখন থেকেই পরিষ্কার যে এপ্রিলে ওই বৈঠকে ডক্টর ইউনূসের হাসিনার কথা বন্ধ করার মতো বেফাস মন্তব্য বেরিয়ে আসবার পর প্রেস সচিবের তরফে, মানে প্রধান উপদেষ্টার প্রেস টিমের তরফে মিথ্যা কথার ফুলঝুরি, এই সব কিছু ভারতের সঙ্গে সম্পর্কটাকে একেবারে নষ্ট করে তলানিতে নিয়ে ঠেকায়। এবং তারপর থেকে তো নিয়মিতভাবে ডক্টর ইউনূসের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য আছেই, আর আছে তার শেখ হাসিনাকে কেন কথা বন্ধ করাচ্ছে না ভারত, এসব বিষয়ে নানা রকম বক্তব্য। এই উস্কানিমূলক নানা বক্তব্যে ভারত সম্পর্কটা গঠনমূলক রাখা সম্ভব বলে মনে করে না। আর ভারতের সব সময়ের অবস্থান একটাই, সেটা হচ্ছে শুধুমাত্র নির্বাচিত সরকারের সঙ্গে একটা পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সম্পর্ক হতে পারে। সেক্ষেত্রে আপনারা দেখেন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ দেশে গিয়েই, একমাত্র চীন ছাড়া, চীন প্রচুর ব্যবসা পাচ্ছে, একমাত্র চীন ছাড়া এখন পর্যন্ত কোথাও গিয়ে কোনো দ্বিপাক্ষিক বৈঠক, উল্লেখযোগ্য দ্বিপাক্ষিক বৈঠকে না আমন্ত্রণ পেয়েছেন
প্রধান উপদেষ্টা ইউনূস না তার রাষ্ট্রীয় সফরের ব্যবস্থা করা গেছে। কাজেই সেজন্য ভারতকে দোষ দেওয়া যায় না। তবে ভারতের এমনকি বুদ্ধিজীবী মহলও, মানে ভারতের সুশীল সমাজের একটা অংশ দীর্ঘ সময় ধরে বলছিল যে বাংলাদেশের যে পরিমাণ পাকিস্তান ঘেঁষা পররাষ্ট্র নীতি চর্চা হচ্ছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা থেকে শুরু করে তাদের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্তা ব্যক্তিরা যেভাবে অবাধে বাংলাদেশে নিয়মিতভাবে আসছে, ভারত যে বাংলাদেশের সঙ্গে একেবারেই সম্পর্ক বা আলাপ আলোচনার কোনো পথ খোলা রাখছে না, সেটা বোধহয় ঠিক হচ্ছে না। এবং ভারতের সংবাদ মাধ্যমগুলো লিখছে ভারত সম্ভবত খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছে। অজিত দোভাল এক রকমের তলব করেছেন খলিলুর রহমানকে আসলে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতেই, কারণ ভারতও সুস্পষ্ট ভাষায় বাংলাদেশকে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কাগুলো জানিয়ে দিতে চায়। একদিকে যখন বাংলাদেশে ঠাকুরগাঁয়ে, লালমনিরহাটে সামরিক বিমান ঘাঁটি তৈরি হচ্ছে, সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে, যুদ্ধ বিমান রাখার ব্যবস্থা হচ্ছে, চীন থেকে সেই যুদ্ধ বিমান কেনা হচ্ছে, এমন সব উদ্বেগে ভারত ওই সীমানা জুড়ে নতুন নতুন সামরিক ঘাঁটি স্থাপন করছে। ভারত তার ইস্টার্ন কমান্ডকে শক্তিশালী করছে আরো বেশি, কারণ পাকিস্তান বলে রেখেছে যে পূর্ব দিক থেকে এর পরের বার ভারতের অনেক ভেতরে গিয়ে হামলা করবে তারা। এবং পাকিস্তানের সামরিক কর্মকর্তারা যখন এত ঘন ঘন আসা যাওয়া করছেন, সেটা যে একটা সম্ভাবনা যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে কোনো একটি পক্ষ, তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে সম্ভবত এই বিষয়গুলো নিয়ে তাদের উদ্বেগ এবং এই উদ্বেগের ফলশ্রুতিতে বাংলাদেশের ঝুঁকিগুলো জানাতে চান। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার করেছে যে চীনের সঙ্গে বাংলাদেশের যে অতিরিক্ত মাখামাখি, সেই বিষয়টা যে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ, সেটা প্রমাণ করা, সেটা বাংলাদেশকে বোঝানোই হবে নতুন মার্কিন রাষ্ট্রদূতের প্রধান কাজ। ঠিক তেমনি ভাবে ভারতের বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্কের বিশেষজ্ঞরা এমনকি ঢাকা ট্রিবিউনের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে সম্ভবত চীনের সঙ্গে সামরিক কৌশলে সম্পৃক্ততা, পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের নিয়মিত আসা যাওয়ার বাইরেও ভারত বিশেষভাবে উদ্বিগ্ন বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির মতো জঙ্গিবাদের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ছাড়া পাওয়ার বিষয়টি। ভারত এমনকি নাকি লুৎফুজ্জামান বাবর, ঢাকা ট্রিবিউন লিখছে, ভারত লুৎফুজ্জামান বাবর বিএনপির সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যিনি সরাসরি চট্টগ্রাম বন্দর দিয়ে 10 ট্রাক অস্ত্র চীন থেকে নিয়ে এসে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার সদস্যদেরকে দিয়ে দেওয়ার বিষয়টি এক রকমের নেতৃত্ব দিয়েছিলেন, দেখভাল করেছেন বা জড়িত থেকেছিলেন বলে ভারত সরাসরি সন্দেহ করে। সেই লুৎফুজ্জামান বাবরও যে আবার জেল থেকে বেরিয়ে এসেছেন এবং রাজনীতিতে সক্রিয় হয়েছেন, এরকম নানাবিধ বিষয়ে ভারত উদ্বিগ্ন। ভারতের মূল উদ্বেগ বাংলাদেশ তার ভূমি ভারতের বিরুদ্ধে সামরিকভাবে ব্যবহার করবার জন্য অন্য কোনো দেশ, অন্য কোনো সশস্ত্র বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী কিংবা অন্য কোনো চরমপন্থী গোষ্ঠীকে সুযোগ দিচ্ছে কিনা, স্পেস দিচ্ছে কিনা, আশকারা দিচ্ছে কিনা। ভারতের সংবাদ মাধ্যমগুলো, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া সহ সকল শীর্ষস্থানীয় দৈনিকগুলো সে কারণেই এই খবরটি যে অজিত দোভালের আমন্ত্রণে খলিলুর রহমান ভারত যাচ্ছেন, এই খবরটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছেপেছে। ঘটনাটির গুরুত্ব আরো গুরুতর হয়ে উঠেছে যে একদিন এগিয়ে এনে খলিলুর রহমান দিল্লি ছুটে গেলেন কেন? তার মানে কি অজিত দোভালের সঙ্গে একটা সাক্ষাতের বিষয় নিশ্চিত হয়েছে? খলিলুর রহমান যে ধরনের ব্যক্তি, মানে তিনি যেভাবে আসলে সকল দেশে দেশে গিয়ে ডক্টর ইউনূসের পক্ষে মধ্যস্থতা, সমঝোতা এসব কাজগুলো একরকম একক উদ্যোগে করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাচ্ছেনও না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যুক্তও করছেন না, তিনি একাই যেভাবে সরকারের বিভিন্ন অবস্থান বিভিন্ন তরফে গিয়ে ব্যাখ্যা করছেন, তুলে ধরছেন, সেখানে
খলিলুর রহমানের এই উপস্থিতিটা যে খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ভারতের সংবাদ মাধ্যমও লিখেছে এবং লিখে বলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বলে এই খলিলুর রহমানকে মনে করা হয়। নাহিদ ইসলাম যে দাবি খলিলুর রহমানের কাছে জানিয়েছেন যে তিনি যদি ভারত যাচ্ছেনই, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যদি ভারতে যাচ্ছেনই, তাহলে তিনি কেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জিজ্ঞেস করে আসছেন না যে ভারত কেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না সাজা কার্যকর করবার জন্য। এখন অজিত দোভালকে সে প্রশ্ন খলিলুর রহমান করবেন কিনা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকরা যখন এ প্রশ্ন করেছিলেন তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন খলিলুর রহমানের এজেন্ডায় কি আছে সে বিষয়ে তিনি জানেন না। খলিলুর রহমানের এজেন্ডায় কি আছে শুধু যে সে বিষয়টা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজানা তাই নয়, এমনকি তিনি ঠিক কেন একদিন এগিয়ে দুদিন আগে সম্মেলনের দুদিন আগে গিয়ে ওখানে উপস্থিত হলেন সে প্রশ্ন ওঠা এখন খুব স্বাভাবিক। মনে রাখতে হবে অজিত দোভাল শেখ হাসিনা সরকারের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং শেখ হাসিনা যখন 2024 সালের 5ই আগস্ট সামরিক বিমানে করে ভারতের হিন্ডন বিমান ঘাঁটিতে গিয়ে নেমেছেন তখন অজিত দোভালই এসে সামরিক বিমান ঘাঁটিতে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। সূত্র মতে এখনো শেখ হাসিনার সঙ্গে অজিত দোভালের একটা নিয়মিত যোগাযোগের সম্পর্ক আছে। কাজেই যে আঞ্চলিক নিরাপত্তা জোটের বৈঠকে যোগ দিতে খলিলুর রহমান যাচ্ছেন সেই কনক্লেভে মরিশাস, মালদ্বীপ, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ওই কলম্বো সিকিউরিটি কনক্লেভটা তৈরি হয়েছিল ভারত মহাসাগরের নিরাপত্তা রক্ষা করতে। তো সেই কনক্লেভে পূর্ণ সদস্যপদ পায় বাংলাদেশ শেখ হাসিনার আমলে 2024 সালের জুলাইয়ে। কাজেই বুঝতে বাকি থাকে না অজিত দোভাল ব্যক্তিগতভাবে যদি না চাইতেন এবং কোনো বিষয়ে খলিলুর রহমানকে সবক দেওয়া বা খলিলুর রহমানের সঙ্গে আলাপ করবার যদি তার সরাসরি কোনো ইচ্ছা না থাকতো, তাহলে পরিস্থিতির এত বদল ঘটবার পর বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকি যখন ভারত মনে করছে তখন ওই নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতেন না অজিত দোভাল। কি উদ্দেশ্যে অজিত দোভাল তাকে আমন্ত্রণ জানালেন আর কি উদ্দেশ্যেই বা খলিলুর রহমান দৌড়ে দুদিন আগে গিয়ে উপস্থিত হলেন দিল্লিতে, এই বিষয়গুলো খোলাসা হবে সেই প্রত্যাশা আমরা তো করতেই পারি। ইউনূসকে শেখ হাসিনাই ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার দিলেন। তার ফাঁসির আদেশ শুনে দমে যাওয়া তো দূরের কথা, শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কোমর বাঁধছেন তেমনই দাবি কলকাতায় থাকা তার অনুগামীদের। তাদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও আছেন। সোমবার নেত্রীর ফাঁসির আদেশ শুনে তারা খানিকটা মনমরা হয়ে পড়েছিলেন। যদিও তাদের দাবি সকলে আগে থেকে জানতেন এমন বিচারই হতে চলেছে। দাবি আরো যে এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। সোমবার দুপুরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউ নেত্রীকে ফোন করবার সাহস দেখাননি। নিজেদের মধ্যে ফোন আলাপ করে বিলাপ করছিলেন। মঙ্গলবার তাদের একজন বলছিলেন, আমরা বলাবলি করছিলাম সব শেষ হয়ে গেল, আর আশা নেই। তার মিনিট 5 মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ শেখ হাসিনা। আমার গলায় ফাঁসির রশি আর তোমরা আমাকে একটা ফোনও করলা না। খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন, তিনি ভেবেছিলেন ফোন করবেন কিন্তু সাহস পাননি। জবাবে শেখ হাসিনা তাকে শয়তান বলেন মোহাম্মদ ইউনূস তাকে কি ফাঁসি দেবেন, তিনি বরং ইউনূসকে ফাঁসি দেবেন। ওই নেতার কথায় নেত্রী বললেন, ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব, আল্লাহ আমার এমনি এমনি বাঁচিয়ে রাখেননি, গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি। শেখ হাসিনার কথায় দৃশ্যতই উদ্বুদ্ধ কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ, এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি 14 দলের জোটকেও ভোটে লড়তে না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে। তাদেরই বক্তব্য, কাদের সিদ্দিকী ইতিমধ্যেই জানিয়েছেন তার দল ভোটে অংশ নেবে না।
বস্তুত আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশে তাদের বাদ দিয়ে ভোট হতে দিলে যে সরকার আসবে তারা বৈধতা পেয়ে যাবে, তখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা আরো কঠিন হয়ে যাবে। তবে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার আগে বাংলাদেশে যে জনরোষ তৈরি হয়েছিল তা নিয়ে আশাবাদী কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগ নেতৃত্ব। তারা অবশ্য জোর গলায় বাংলাদেশের সাম্প্রতিকতম হিংসাত্মক ঘটনা প্রবাহকে গণরোষ বলেই অভিহিত করছেন। তাদের কথায় আওয়ামী লীগের এখন অত ক্ষমতা নেই, আমাদের লোক কোথায় বাংলাদেশে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের একটি বড় অংশ কলকাতায় আশ্রয় নিয়ে আছেন। কবে দেশে ফিরবেন জানেন না তারা, কিন্তু একান্ত আলোচনায় মেনেও নেন যে তাদের কিছু ভুলও হয়েছিল। মাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অভ্যুত্থানের খোঁজও পাননি, কিন্তু একই সঙ্গে এখন তারা বলছেন আমরা পেছনের দিকে তাকাতে চাই না, যা হওয়ার হয়ে গেছে, আমরা সামনে তাকাতে চাই। আওয়ামী লীগের এই নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে। ইউনূসের বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে, শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সেই রোষ আরো বাড়বে বলে তাদের বক্তব্য। তার উপর স্বয়ং শেখ হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আশাবাদী। এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন, এ অনেক বড় কথা, আমরা ভেঙে পড়েছিলাম, উনি আমাদের শক্তি দিলেন। এই খবরটা জানাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আনন্দবাজার। শেখ হাসিনার দেলুতা, ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব। এই দৃঢ়তার কারণে শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ নেতৃত্বের মনোবল চাঙ্গা হবে। মনোবল চাঙ্গা হয়েছে, আনন্দবাজারের প্রতিবেদন তাই বলছে। আনন্দবাজারে নেতাদের সাথে কথা বলেছে, কথা বলে প্রতিবেদন করেছে যে তারা আসলে মুষড়ে পড়েছিল। আর মুষড়ে পড়বার কারণটা কি? এই রায়টা যে হবে 2024 সালে ক্ষমতা থেকে বিদায়ের পরেই যখন ট্রাইব্যুনাল গঠিত হলো, তখন তো একটা শিশু বা পাগলও বুঝতে পেরেছিল যে এই ট্রাইব্যুনালে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগ নেতৃত্বের ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি এমনটাও হতে পারে আওয়ামী লীগের যেসব নেতা জেলে বন্দী আছেন তাদের কাউকে কাউকে এরা যদি আরো খানিকটা সময় পায়, আরো কয়েক মাস সময় পায়, ফাঁসিতে ঝুলিয়েও দিতে পারে। অবাক হবার কিছু নেই। শেখ হাসিনাও অবাক হননি। শেখ হাসিনাও তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওকে ফাঁসিতে ঝোলাবো। এই দৃঢ়তায় তার নেত্রী শেখ হাসিনার এই দৃঢ়তায় আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীর দৃঢ়তা আসা উচিত বা আসার কথা। আসলে দমিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় না, যেভাবে অন্যায়ভাবে দমিয়ে রাখা, দাবিয়ে রাখা হচ্ছে। আজকে যারা দাবিয়ে রাখছেন, দমিয়ে রাখছেন, তারা মনে করছেন বাহ, আমরা আজীবনের জন্য বন্দোবস্ত পেয়ে গেছি, চিরস্থায়ী বন্দোবস্ত, এই বন্দোবস্ত থেকে আমাদের কেউ ছুটাতে পারবে না। কিন্তু হিসেব অন্যরকম। যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন, যারা আসলে অন্ধ থাকেন, কিন্তু সত্যিকার অর্থে দিন বদলায়, দিন পাল্টায়। আওয়ামী লীগের দণ্ড প্রতাপ যদি আপনি খেয়াল করেন যে 15.5 বছর কি প্রতাপে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও কখনো মনে করেননি যা তাদের একসময় বাস্তুহারা হতে হবে। আজকে কি অবস্থা দেখুন, আজকে কি করুণ অবস্থা। আজকে যারা এই কথা ভাবছেন যে তারাও চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছেন, না, কেউ চিরস্থায়ী বন্ধ পাননি। আপনারা অন্যায় করছেন, আপনাদেরও পতন অনিবার্য। শেখ হাসিনা সেই দৃঢ়তার কথাই বলেছেন যে আমাকে কি ফাঁসি দেব, আমি তাকে ফাঁসি দেব। এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।